পাবেন। তবে আমি একটা কথা বলে দিতে পারি, আমি নিজে রেজিনগর থেকে ভোটে লড়বো এবং এই রবিউল আলমকে তৃণমূলের প্রার্থীতে ভোটে দাঁড় করাই যেন মমতা ব্যানার্জি একে 30,000-এর বেশি ভোটে হারাবো, এটুকু আমার চ্যালেঞ্জ থাকে। আপনি নতুন দল করার বিষয়ে কতটা আত্মবিশ্বাস? তো দেখুন, আমি রাজনীতি দীর্ঘদিন ধরে করছি। বর্তমানে লাস্ট যেটা 2021-এ, 2020-র 6ই আগস্ট নতুন করে আবার অনেক বিতর্ক, অনেক কিছু, ভারতীয় জনতা পার্টিতেও আমাকে যেতে হয়েছিল। কারণ ছিল, আমার মতো লোক ভারতীয় জনতা পার্টিতে নাম লেখাবো এটা কোনোদিন আমি কল্পনা করি। কিন্তু যখন 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে জলঙ্গি ব্লক থেকে শুরু হলো, মুর্শিদাবাদ ব্লক থেকে শুরু করে একমাত্র বেলডাঙ্গা 2 আর নওদার একটা আনছি আর ফারাক্কার আনছি, এই 3টে জায়গায় আমরা কংগ্রেসের হয়ে মনোনয়ন দিতে পেরেছি। তখনও আবু তাহের খান কংগ্রেস ত্যাগ করেনি, কংগ্রেসের এমএলএ। তো আমি 2012-তে তৃণমূলে যাওয়ার পরে আবার 15-তে আমাকে বহিষ্কার হতে হলো বিনা কারণে, বিনা মেঘে বজ্রপাতের মতো আমাকে কোনো নোটিশ ছাড়াই আমাকে 6 বছরের জন্য বহিষ্কার করে দিয়েছিল। 2015 সালের 26শে ফেব্রুয়ারি তৎকালীন মহাসচিব সম্মানীয় পার্থ চট্টোপাধ্যায় আমাকে, আপনাদের জন্য, আপনি আমাকে সবার আগে খবরটা দিয়েছিলেন। আমি তখন বেলডাঙ্গা সম্পর্ক হলে তৃণমূলের হয়েই একটা পৌরসভার মিটিংয়ে বক্তৃতা করছিলাম। আমার মনে আছে আজও, আপনি ফার্স্ট আমাকে ফোন করে বলেন যে রে আপনাকে তো দল থেকে বহিষ্কার, আমার ঠিকই আছে। তো সেই 2015-র 26শে ফেব্রুয়ারি, তারপরে 16-তে 6 বছরের বহিষ্কৃত নেতা আমি ব্যক্তি, আমি 9 জানুয়ারি মাননীয় সুব্রত বক্সির বাড়ি গেলাম। 1 ঘন্টা বাড়িতে বসে থাকার পর আমাকে বেরিয়ে বলল, বল। বললাম, দিদি তো আমার মহাসচিব তো আমাকে 6 বছরের জন্য বহিষ্কার করেছে, তা আমি তো আমার বিধায়ক পদটা দিদিকে কথাই আমি ছেড়ে দিয়েছিলাম, 5 বছরের বিধায়ক আমি 18 মাসের মাথায় রিজাইন দিয়ে আমি আপনাদের দলে এসেছিলাম, কি এমন আমি করলাম যে আমাকে 6 বছরের জন্য বহিষ্কার করে দেওয়া হলো? তো তুই কি বলতে চাইছিস? বললাম, যদি দিদিকে বলে আমার বহিষ্কারটা উদ্র করে দাও আর আমার পুরনো সিট রেজিনগরে আমাকে ভোটে লড়ার সুযোগ করে দাও। তো আবার কি কারণে ঘরে ঢুকলো, আমার মনে হয় দিদিকে কথা বলতে আমার সামনে না বলে ঘরে ঢুকলো। আবার 1/2 ঘন্টা পরে বেরিয়ে এসে আমাকে বলল, তুই যা, দিদি বলেছে মান্নানকে বলে দেবে, তুই বাড়ি যা, গিয়ে মান্নানের সাথে দেখা কর। আমি বললাম যে দাদা, আপনি মান্নানকে এখন একটু বলে দিন আমার সামনে, আপনি বলে দিন। তো এমন আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি যে মান্নান, জেলা সভাপতি মান্নানের ফোন নাম্বারটাও নাই। তো আমাকে বলছে যে মান্নানের নাম্বার আছে, আমি মুখস্থ বলে দিলাম, আমি সব ফাটাফাট 10টা সংখ্যা বলে দিলাম যে 9434 এই নাম্বার। আপনি করলো মান্নান হোসেন, তখন মান্নান হোসেনের ফোনটা ধরলো রুবেল সরফরাজ আহমেদ, ও জেলা সভাপতি, ওর পিছু পিছু সবসময় ও ঘুরে বেড়ায়। পরবর্তীকালে সে শুভেন্দু বাবুরও কিছু কিছু গাড়িতে চেপে ঘুরে বেড়ায়। তো যাই হোক, ফোনটা ও ধরল, বললো যে ও মান্নান হোসেন বাসুদেবপুরে, শামশেরগঞ্জের বাসুদেবপুরে বক্তৃতা করছে। তা বললো যে ও ফোন ছাড়লে, ও বক্তৃতা শেষ হলে আমাকে একটা ফোন, পরে ফোন করলো করলো না জানি না, আমি ট্রেন ধরার ছিল ভাগীরথী, ট্রেন ধরে বাড়ি চলে আসলাম।
আস্তে আস্তে মান্নানদাকে ফোন করলাম, তখন বললো হ্যাঁ বক্সিত আমার সাথে কথা হয়েছে, তুমি তাহলে কালকে আমার বাড়িতে 1টার সময় চলে এসো। ঠিক আছে। আলাম আমি কি কিছু লোকজন নিয়ে যাবো না একা যাবো? বললো না না তুমি লোকজন নিয়ে এসো। আমি প্রায় 20-21খানা গাড়ি নিয়ে খাগড়াঘাটের যে নন্দন সাহেবের বাড়ি ওখানে আসলাম। বাজছে তখন 1টা 15। নন্দন সাহেব ভগবান গোলার কোথাকার উনি এমপি ছিলেন, হেরে গিয়েছিল ওই টাইমে, 14 হেরে হেরে গেল বদ্রবদ্রচার কাছে। তো আমি তো 16-র কথা বলছি, ততক্ষণ জেলা সভাপতি। তো আমি যখন বাড়িতে ঢুকলাম তখন ওর মন মেজাজ এবং আমাকে আপ্যায়ন করার কোনো ত্রুটি দিচ্ছে। আমার সঙ্গে যখন কথাবার্তা হচ্ছে, আমি ফুলের তোড়া দিচ্ছে ওকে, ও আমাকে গলায় মালা পরিয়ে দিচ্ছে। তারপরে পরক্ষণে দৃশ্যটা চেঞ্জ হয়ে গেল। মানে শ্রমিক হোসেন উপর থেকে নেমে এসে পাশের ঘরে ওর বাপকে মান্নান হোসেনকে ডাকছে। তো মান্নান হোসেন যেতে চাইছেন। ওদের মধ্যে যে এত মিসআন্ডারস্ট্যান্ডিং বা এত সমস্যা আমার তো জানা ছিল না। তো তারপরে কোনো কারণে শ্রমিক হোসেনকে ডাকলে, আমি ঘরে আছি, ও যাচ্ছে না। আমাকে মান্নান হোসেন বললো তুমি বাইরে একটু বসো, আমাকে শ্রমিক কি কথা বলবে দেখি। তারপরে শ্রমিক হোসেন কি বললো জানি না, ও আমাকে বাইরে বেরিয়ে বললো ওমান তোমার লোকজন নিয়ে তুমি বাড়ি চলে যাও, আমি পরে তোমার সাথে কথা বলবো। আমি আমার লোকজন নিয়ে চলে আসলাম। পরের দিন দেখছি 13 তারিখে আমার বাড়ির সামনের দিকে পিছনের দিকে ঘটনাক্রমে পিছন দিকটাই রামনগর থেকে উত্তরপাড়া মোড়ের রাস্তা, আর সামনের দিকটায় মানিকগড় মোড় থেকে রেজিনগর যাওয়ার রাস্তা, নারকেল বাড়ির দিকে। দুই দিকে রাস্তা, মিডিলে আমার বাড়িটা। ঠাকুর মশাইদের জায়গা ছিল, আমার নিজের রোজগার করে কেনা জায়গায় আমি নিজে বাড়ি করেছি। বাড়ি করার বয়স 20 বছর। ওই বাড়িখানে আছে। আমার মা এখনো বেঁচে আছেন আমাদের পুরনো বাড়িতে, তার 99 বছর রানী। তো আমার বড়দা থাকে এক বাড়িতে, আমি থাকি এক বাড়িতে, মেজদা আর মা। তো ওই রকম যখন অপমানিত হলাম, ঠিক আছে চলে গেলাম। তার পরের দিন দেখছি বিকেল বেলায় বিরাট বিরাট করে হটগিল আমাদের সুরেন্দ্র অধিকারী সাদা ধবধবে পায়জামা পাঞ্জাবি পরা, শ্রমিক হোসেনের পরা, এসবগুলো আমার বাড়ির সামনে বেশি করে টাঙানো। 17ই জানুয়ারি রিলায়েন্স মার্ট রেজিনগর স্টেশন মাঠে তৃণমূলের সভা হবে। তো আবার আমি বক্সিদাকে ফোন করলাম, এটা কি হচ্ছে দাদা, আপনাকে বললাম। তারপরে আমার ব্যাপারটা কোনো ফাইসলা না করে আমার রেজিনগরেই সুরেন্দ্রবাবু অবজারভার হিসেবে এবং শ্রমিক হোসেন মান্নান হোসেন গোটা জেলাকে নিয়েছে মিটিং করছে, আপনি একটু দেখুন। তো বক্সিদা বললো দেখ আমি বলেছি দিদি ও রাজি আছে, কিন্তু ওরা এখন রাজি হচ্ছে তোকে দলে নিতে বা প্রার্থী করতে বা তোর মিত্র করতে। ঠিক আছে। এবার 17 তারিখে তখন এখন যে কান্দিরা আইসি মৃণাল সিনহা, তখন ও রেজিনগরে রয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে। তো ওরা বাঘা ওল হলে আমি বলে উঠেছি। তো ওরা যে যে ডেটে 17 জানুয়ারি বেলা 2টোর সময়, 1টার সময় ভাবদা, 12টার সময় ভাবদা, ওখান থেকে যাবে এমপি ক্লাস অবজারভার দলে 16তে। তখন তো পরিবহন মন্ত্রী হয়নি, তখন তো এমপি। জানুয়ারির কথা বলছি আপনার, 17 জানুয়ারি 2016। ও যখন এরকম করলো, শ্রমিক যখন এরকম করলো, মান্নান ভাই যখন এরকম করলো, তখন আমি কি করলাম, সেম ডেটে ওরা রিলায়েন্স মার্টে মিটিং রাখলো, মমতা ব্যানার্জির ছবিটা নিয়ে, অভিষেকের ছবিটা নিয়ে এবং এতে তার মান্নান হোসেনের ছবি, শ্রমিক হোসেনের ছবিটা নিয়ে।
আমি আমার নিজের ছবিটা ফ্লেক্স বের করে 500 মিটার দূরে NH এর ধারে ওখানে একটা মাঠ আছে, সেই মাঠে সেম টাইমে মিটিং লিখে দিলাম। কিন্তু ছেলেদের বললাম আমি কিন্তু মিটিং এ যাব না। আমি অরিজুল হক, বুদ্ধিজীবী সংগঠনের রাজ্য সভাপতি, অধ্যাপক অরিজুল হক, ও কিন্তু বহরমপুর কালেক্টরেটে সেম ডেটে মিটিং করছে। ওর সাথে আমার ভালো সম্পর্ক ছিল। আমি বললাম যে এরকম একটা ঘটনা, এখানে শুভেন্দুবাবু আসছে, আমি তো পাল্টা মিটিং ডেকে দিচ্ছি, আমি ওই মিটিংটাই থাকবো না। ও বললো আপনি এখানে চলে আসেন। আমি এইখানে আছি। আর এই মৃণাল সিনহা, SDPO, এরা আমার এখানে 7,000 লোক হয়ে গেছে, আর ওর মাঠ ফাঁকা, 1,000ও লোক হয়নি। এবার মুভমেন্ট করে দিয়েছে যেতে। এইবার এই মৃণাল সিনহার বিরাট মাথা ব্যথা, আমাদের লোকদেরকে ফোর্স নামিয়ে SDPO OC বাই ফোর্স বললো যে এখানে শাসক দলের রাজ্যের অন্যতম নেতা আসছে, জেলার সব বাঘা বাঘা নেতা আসছে, আর তোমরা ওখানে মাঠে ফাঁকা, আর এখানে 7,000 লোক, গরু ডাকানো করে ডাকিয়ে নিয়ে গিয়ে তুলে দিল। এবার আমাকে ওরা ডাকাতে হলেও ধাক্কা দিলেও ওরা আমাকে ফোনে যোগাযোগ করলো। আমি 2-3 জনকে নির্দেশ পাঠিয়ে দিলাম যে মিটিংটা হতে দিবি না। ওখানে যখন যাচ্ছে, যখনই বক্তৃতা দিতে শুরু করবে, শ্রমিক দিতে হোক আর মান্নান হতে হবে আর শুভেন্দুদের, যখন মাইক ধরবে তোরা হইচই করে ডায়াসে উঠে পড়বে, মিটিং হতে দেবে না। ঠিক আছে, আমার নির্দেশ ফলো করলো। একটা ওয়ার্ডও মান্নানও বলতে পারলো না, শ্রমিকও বলতে পারলো না। এবার শুভেন্দু যখন মাইক ধরলো, 200 লোক ডায়াসে উঠে পড়বে। ও তো মাইক ছেড়ে গাড়িতে নেমে 22টা গাড়ির কনভয় নিয়ে চাঁদু থেকে শুরু করে ভগবান গোলা যত নেতা, সুবোধ দাস, ইমানি বিশ্বাস, যারা যারা নেতা ছিল সবাই তখন কিছু ধরে চলে গেল কৃষ্ণনগর সার্কিট হাউসে বসে। শুভেন্দু মমতা ব্যানার্জিকে বলল, আজকে যে ঘটনা হুমায়ুন কবির আমাদের সাথে ঘটালো, মুর্শিদাবাদের মাটিতে যদি হুমায়ুন কবিরকে আবার বহিষ্কার তুলে টিকিট দেওয়া হয় রেজিনগরে, ও হয়তো জিতবে, তাহলে 4টে সিট জিতবে। আর যদি হুমায়ুন কবিরকে মাইনাস করা হয়, তাহলে 22-এর মধ্যে যদি আমি 12টা সিট আপনাকে জিতে দেবো। মমতা ব্যানার্জি দেখলো কবে হুমায়ুন কবির 12 সালে এসছে, আমি ওটা কোনো প্রত্যাশা বার্তা করি না। এসেছে? এই মুহূর্তে আমি ওটা প্রত্যাশা করছি না, বা আর এসব নিয়ে কোনো আলোচনায় অবকাশ আছে বলে আমি আর মনে করি না। কারণ নীলিমেশের মতো লোক যেখানে বহরমপুরের জনবসতি এলাকায় একটা চায়ের দোকানে মদ খেয়ে, যে আমি কংগ্রেস দলটা 30 বছর পরে ছেড়েছিলাম কেন অনেকেই জানে, আবার একবার নতুন করে জেনে নেন যে মিসেস অতসী চ্যাটার্জি, অধীর বাবুর যিনি এখন স্ত্রী বলুন বা বেড পার্টনার বলুন, তিনি আমাকে জাত তুলে একদিন বলেছিলেন। আমি অধীর বাবুকে বারবার এটার প্রতিকার করে সমাধান চেয়েছি যে আপনি আমাকে যা নির্দেশ দেবেন মানব। আপনি এমপি, আপনি রাজ্য সভাপতি, আপনি রেলের রাষ্ট্রমন্ত্রী, আমি একটা বিধায়ক, আমি ব্লক সভাপতি, জেলার নেতা, সব মানুষ আপনার নির্দেশ মানবো। কিন্তু একজন মহিলা, সে আমাকে বিনা কারণে গালি দিবে বা হেড করবে বা জাত তুলে কথা বলবে, আমি এটা শুনতে রাজি না। আপনি এটা মেটান, তা নাহলে আমি আপনার সব ছেড়ে দিয়ে গেছিলাম। এখনো সেই পরিস্থিতির পরিবর্তন হয়নি। তাহলে আজকে 2024-এ অধীর চৌধুরীকে ভোটে হারিয়েছি, তার জন্য অন্যতম ভূমিকা নিয়েছি। রাজনীতিতে সব সম্ভব। আমি তাই কোনো মতেই পুরনো দল বা কংগ্রেস দলে নাম লিখাবো না, কারণ কংগ্রেস দলে যেতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এখনই যদি অতসী চ্যাটার্জির সঙ্গে
কারণ অতসী চ্যাটার্জি আমি দিল্লিতে জানি, গ্রুপ আছে আমার কাছে, ও RSS এরও সদস্য, আবার AICC-রও সদস্য। AICC বলতে কংগ্রেস, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। আর CWC-র মেম্বার আমি ছিলাম। অর্থাৎ 13 জনের যে সর্বোচ্চ কংগ্রেস কমিটি আছে, 13 জনের মধ্যে অজিত চৌধুরী আছে CWC-র মেম্বার। আর RSS তো প্রচুর আছে। তাহলে আপনার এই নতুন দলের সঙ্গে কে থাকবে আপনার? আমার সঙ্গে যারা MLA, MP, প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ভোট দিয়ে যাদের নির্বাচিত করার ক্ষমতা আছে, সেই আপামর জনগণ থাকবে। আমি দলের চেয়ারম্যান, আমার সঙ্গে কে থাকবে, আর 22শে ডিসেম্বর লাইন করে দাঁড় করিয়ে দিব, আসে তাদের পদ ঘোষণা করব। আমি চেয়ারম্যান, এটা আগাম ঘোষণা করে দিলাম আপনাকে। আর আমার সঙ্গে কে জেনারেল সেক্রেটারি, কে সেক্রেটারি, কে সেক্রেটারি মেম্বার, কে ট্রেজারি, সেটা হাওড়ারও লোক থাকবে, উত্তর 24 পরগনারও লোক থাকবে, নদিয়ারও লোক থাকবে, মুর্শিদাবাদেরও থাকবে, মালদারও থাকবে, উত্তর দিনাজপুরের থাকবে, কুচবিহারেরও থাকবে। তাদের সেই বডি 22 তারিখে বহরমপুর টেক্সটাইল মোড়ে 50,000 লোক আপনাকে ঘুরে মাথা দেখাবো, দেখিয়ে আমার বডি ঘোষণা। নতুন দল করছেন, এখানে যাওয়ার কোনো যোগাযোগ সিদ্ধান্ত একদম পাকা। এই ব্যাপারে আমি কোনো মতেই কোনো কিছুর বিনিময়ে আমি আর কিছু তৃণমূলে যদি আবার যোগাযোগ করে যে আপনার সেটা এখন বলবো না। কথা তো নিশ্চয়ই হবে। আমি যখন এত বড় যুদ্ধে নামছি, মাঠে খেলা খেলতে গেলে, কোনো ট্রফি জিততে গেলে তো নাইজেরিয়ানদাকেও নিয়ে আসতে হচ্ছে, অনেকে বেলডাঙ্গায় খেলা খেলে নিয়ে আসে, তেমনি আমাকে তো এত বড় বড় সব পালোয়ান, নীলিমের বিশ্বাস, অপূর্ব সরকার, বিশ্বদেব কর্মকার, আরে আমাদের কি বলে আবুল বাসা, তারপরে ফতেমা বিবি, এদের বিরুদ্ধে লড়তে গেলে তো আমাকে প্লেয়ার আনতেই হবে। তাহলে তো আপনার শুধুমাত্র ক্ষোভ জেলা নেতৃত্বের উপরে আছে তা নয়, রাজ্য নেতৃত্বের উপরে তো ক্ষোভ আছে। রাজ্য নেতৃত্বের প্রশ্রয়তে তো এরা এত বড় কথা বলছে। তা না হলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরের ভিতরে মিটিং ডাকে, ফার্স্ট হাফটা উত্তর দিনাজপুর, তারপরে 12টায় তাদের শেষ হওয়ার পর 7তলাতে লাঞ্চ, একসঙ্গে করিম চৌধুরী সহ, কানাইয়া সহ আমরা একসঙ্গে লাঞ্চ করছি, প্রতীক জৈন, আমরা এই বহরমপুর সাংগঠনিক জেলার অপূর্ব সরকার, আমরা সবাই সেই মিটিং এ নিমেষও করছিলাম। সেই মিটিং এর গল্প অভিষেক বন্দ্যোপাধ্যায় হুইপ দিয়ে বলছে যে ঘরের ভিতরে যা হয়েছে বাইরে যেন এই কথা না যায়। আমি তারপরে প্রেস আমাকে ছাড়ে না, নেমে লিফট থেকে নেমে যখন প্রেসকে আমি বলছি যে ভালো আলোচনা হয়েছে, পরে আমি জানতে পারবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এই কথা বলে যখন আমি বেরিয়ে আসছি, তারপরে সেই মিটিং এর অভ্যন্তরে কি হয়েছে সেই কথা বহরমপুর বাস স্ট্যান্ডে বলবে, আমাকে জাত তুলে কথা বলবে, আর এখানে লুটপাটের রাজনীতি করবে। আগামী দল গঠন করি, তারপরে কে কোথা থেকে টাকা তুলে এর মোকাবেলা আগে করব, বহরমপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে করব, বহরমপুর শহরে দাঁড়িয়ে করব, কে কোথায় তোলাবাজি করছে, কে কাকে টাকা দিয়ে নেতা সাজছে, এদের আগে প্রতিরোধ করব। তারপরে তো দলের বিজ্ঞপ্তি যখন ইলেকশন কমিশন করবে, তখন তো কার সাথে জোট করব, ভোট করব, ভোট পাকাবো, সেটা পরের কথা। আপনাকে বলেছে যে ডাকবো, সমাধান করব, এই অপ্রাসঙ্গিক প্রশ্নের হুমায়ুন দা বলেছে কি আপনাকে? তাহলে আপনি বলুন, তারপরে এর আগেও একবার আপনি বলেছিলেন, তারপর কিছুটা সরে এসেছিলেন। আমি বলছি তো আপনাকে বলেছে কি ওনারা, তাহলে আমি এই প্রাসঙ্গিকতা থাকবে উত্তর দেওয়া। আপনাকে যদি না বলে থাকে এই অপ্রাসঙ্গিক প্রশ্নের আমি কোনো আমাকে নেই। বললাম তো, আমি যখন রাজনীতি করতে নামছি, ধরে নেন একটা ফুটবল ট্রফি জিতবার জন্য করছি, তো সেই ট্রফি জেতার জন্য নাইজেরিয়ান আনবো, না বাংলাদেশ থেকে আনবো, না আবার বাংলাদেশ থেকে আনলে আবার বিজেপি আবার আমাকে তাড়াবে এই থেকে, তো সেদের তো আনা যাবে না।
মোটামুটি একবার আমি নিয়ে এসেছিলাম সেই কি বিশ্বাস, আহ, আমাদের সেই সাকিব খানের বউ স্যালারে আমার জন্মদিনে। মনে করছে সেটা যারা ধরেন অনেক এখনো ক্যালকুলেশন করছে, যাদের রিপোর্টের উপরে নির্ভর করে তারা অনেক গর্ব করে বিজেপিকে বলছে 50-এর নিচে নামিয়ে দেবো, নিজেরা 250 পাস করবো। তো 3বারের ক্ষমতা, প্রথমে কংগ্রেসকে সঙ্গে নিয়ে কত পেয়েছিল 182, পরে কংগ্রেসের হাত ছেড়ে একা লড়ে কত পেয়েছিল 211, তারপরে 2021-এ আবার একা লড়ে পেয়েছে কত 213, তারপরেও নিজেদের পোষায় না, হলদিয়ার তাপসী মণ্ডলকে এনে আইসিডিএস এর চেয়ারম্যান করতে হয়, আলিপুরের স্বপন কালকে এনে কমিটির পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করে দিতে হয়, আর মুর্শিদাবাদে 20টা এমএলএ দিয়েছে, তাদের ঘোড়ার ঘাস কেটে বেড়াতে হয়, তাদের কথার কোনো গুরুত্ব থাকে না। সেই সংখ্যা কোথায় নেমে আসবে, যাদের দল তারা বুঝবে, আর আমি যে দল করবো কার সঙ্গে নিয়ে করব, আমার দলের রেজাল্ট কি হবে, আমি সেটা মানুষ বলবে, কাউন্টিং এর দিনে প্রমাণ পাবেন। তবে আমি একটা কথা বলে দিতে পারি, আমি নিজে রেজিনগর থেকে ভোটে লড়বো এবং এই রবিউল আলমকে তৃণমূলের প্রার্থীতে ভোটে দাঁড় করাই গেল মমতা ব্যানার্জি, একে 30,000-এর বেশি ভোটে হারাবো, এটুকু আমার চ্যালেঞ্জ থাকে। নির্বাচন কমিশনের নিয়ম দেখুন, মানা হচ্ছে না। নির্বাচন কমিশনের উপরে তো আমাদের কোনো কথা বলার উচিত না বা রাইটও নেই। নির্বাচন কমিশন তার ভোটার লিস্টটাকে সঠিক, কোনো ভুয়ো ভোটার বা ডেথ ভোটার বা ডবল নাম না রাখা মরাল ডিউটি হচ্ছে নির্বাচন কমিশনের। এর আগেও এসআইআর হয়েছে 2002 সালে, 23 বছর আগে। তখন দেখবেন 2 বছর টাইম, 2 বছরেরও বেশি সময় ধরে এসআইআরটা চলেছিল 2002 থেকে, অটল বিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী। কিন্তু এবারের সমস্যাটা কি হচ্ছে, ইলেকশন কমিশন 27 তারিখে বিকেলে যখন প্রেস কনফারেন্স করে 12টা রাজ্যের এসআইআর এর কথা ডিক্লেয়ার করলেন, আমি একটাই বলবো যে বাংলায় যখন 26শে এপ্রিলে ভোট, মে মাসের 5 তারিখের আগে ভোট করতে হবে, নাহলে মে মাসের 5 তারিখে রাত্রি 12টা পার হলেই অটোমেটিক করছে এখানে রাষ্ট্রপতি শাসন লাগু হয়ে যাবে, মুখ্যমন্ত্রী থাকবেন। এটা আমিও জানি, মুখ্যমন্ত্রী অবগত তো নিশ্চয়ই আছে, লিডার অফ দ্য অপোজিশন তো খুব ক্যালকুলেশন করে আগাচ্ছে। এরা ইলেকশন কমিশনকে ডাইরেকশন দিয়ে যে তড়িঘড়ি অল্প সময়ের জন্য এখানে এসআইআরটা লাগু করেছে, তবে 4 তারিখ থেকে কাজ শুরু হয়েছে। 5 তারিখে আমার বাড়িতে বিএলএ একজন ভদ্র মহিলা, সে সোমপাড়ায় বাড়ি, সে আমাকে ফোন করে 8টার সময় আমার বাড়িতে এসে আমাকে 4টে 8টা, আমার জন্য দুটো, আমার মিসেসের দুটো, আমার ছেলের দুটো, আমার মেয়ের দুটো। মেয়ের ভোটার লিস্ট এখনো লালগোলায় ট্রান্সফার হয়নি, আর বৌমা আছে, বৌমারও 18 বছর বেশি বয়স হয়ে গেছে, এবার নতুন করে যা ডকুমেন্ট সাবমিট করে বা বার্থ সার্টিফিকেট দিয়ে নাম তোলা হবে, তাহলে আমার 5টা ভোটার। আমি আমার দিক থেকে মুর্শিদাবাদে কোনো এসআইআর এ আলাদা করে কোনো মানুষের সমস্যা হবে বলে মনে করি না, কারণ এসআইআর এই টাইমে যে 3 মাস টাইম দিয়েছে ইলেকশন কমিশন, 4ঠা নভেম্বর থেকে 8ই ফেব্রুয়ারি, এই টাইমের মধ্যে এসআইআর এর কাজ স্মুথলি হয়ে যাওয়ার কথা। যদি কোনো জায়গায় ভুলভাল করে, কোনো সঠিক ভোটারের নাম না উঠায়, তাহলে তো পঞ্চায়েত এবং পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে খসড়া তালিকা টাঙানো থাকবে, সেই খসড়া তালিকাতে নিজেদের নামটা দেখে নিল। আর এবার তো ভালো সিস্টেম যে ফর্ম যেটা দিচ্ছে, ডবল ফর্ম, আমি না, ফিল আপ করে দেওয়ার বিষয়টার পর তো মধ্যে কোনো জটিলতা নেই, বিষয়টা খুবই আপনি প্রশ্ন যেটা করছেন, যেখানে যেখানে
বিজেপি দুর্বল, যেখানে যেখানে সিপিএম এর কোনো অস্তিত্ব নেই, কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, একনায়কতন্ত্র বাজার যেখানে চালু রেখেছে টিএমসি, সেখানে সব হচ্ছে। বিএলইরা কি করবে? বুথ লেভেল অফিসার, তার ঘাড়ে কটা মাথা আছে? তৃণমূলের 10টা ক্যাডার যদি বলে ওই যে আপনাকে কারো বাড়ি যেতে হলে এখানে বেঞ্চে বসে, সে বসে পড়বে যে দেখছি আমার লোকের বাড়ি খোঁজার থেকে এখানে বসে ক্যাডারদের হাতে ফর্ম দিয়ে দিই আর মানুষ যেন ভয়ও তো দেখানো হচ্ছে বিভিন্ন জায়গায়। সে হচ্ছে। কিন্তু এবারে ভয় দেখিয়ে বা এই সমস্ত জোর জুলুম করে খুব একটা সুবিধাজনক অবস্থায় কেউ থাকবে না। আমি যতটুকু গতিবিধি লক্ষ্য করছি বিজেপি দলের রাজ্য নেতাদের বা লিডার বা পজিশনের, যদি কেউ বিএলইকে চমকায় ধমকায় বা ভোটার লিস্টের নাম তুলতে বেছে বেছে কোনো হিন্দুকে বাদ দিল যারা বিজেপিকে ভোট দিতে পারে, বা কোনো কারণে কোনো মুসলিমকে বাদ দিল যে এই তো ভোট দেবে না এবার টিএমসি, তার নাম বলবে, সে পার পাবে না। ভোটার লিস্টের নাম তুলতেই হবে। ভোটার লিস্টের নাম উঠবে, কাজেই এসব বাজার গরম করার জন্য এইসব হচ্ছে হবে। আর এরা যত কমপ্লেন করবে নিশ্চয়ই ইলেকশন কমিশন সেই সমস্ত, কারণ বিহারে এইসব করতে গিয়ে অনেক বিএলইতে জেল খাটতে হবে তাদের বিরুদ্ধে। আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সহ সবাই বলছিল এসআর করতেই হবে, বলেছিল না? আমি বলেছি, বলেছিল এসআর তো স্টার্ট করছে, এসআর কি বন্ধ হচ্ছে? এসআর ইলেকশন কমিশনের নিজস্ব মানে রুটিন কাজের মধ্যে জল। করে, তাহলে সেটা বলার কি দরকার ছিল? এসআর এর আগে 4জন অফিসারের বিরুদ্ধে অনেক গড়িমসি হলো, লাস্ট মাস কি হয়েছে সেই অফিসারদের, আজকে তাদের অবস্থানটা কোথায়? তাহলে যা আমি পারবো না বা যেটা আমি রুখতে পারবো না, আমি সে কথা বলার আমার প্রয়োজনীয়তা কি আছে? এই যে এখন ভাগাড়ের শগুন যেমন গরু খুঁজে বেড়ায়, মরা গরু নিয়ে নেমে পড়ে, এরা এখন বিজেপিও বটে, তৃণমূলও বটে। দুজনেরা এখন কে কার মৃত্যু হচ্ছে, কে গলায় দড়ি দিয়ে মরছে টাকার বিনা দায়ে, সেই বাড়িতে চলে গেছি, নমস্কার করছি, প্রণাম করছি। আর একটা জ্যান্ত লোক সমস্যায় পড়েছে, তার ফোন ধরার সময় নেই। কে গলায় দড়ি দিয়ে আপনাদের বহরমপুরে মরেছে, কোন সাহা, তার বাড়িতে বিজেপির নেতারাও চলতেছে, এ নেতারাও চলতেছে, চেয়ারম্যানও চলতেছে। দুপুরবেলায় চেয়ারম্যানকে আপনি ফোন করেন তো ফোনই ধরবে না, বিকেল সন্ধ্যা 4টার সময় ফোন ধরবে। আর 10টার সময় গলায় দড়ি দেওয়ার খবর পেয়ে তল বল গুচ্ছি চলে যাচ্ছে, যে কি করে মরেছে, এত দয়া সব যে মারা গেছে তার পাশে থাকতে হবে। এইসব কিসের জন্য মানুষ বুঝে? আমার মনে হয় যে বিজেপিও বলছে, তৃণমূলও বলছে যে এসআইআর করার জন্য মানুষ নাকি মারা যাচ্ছে। আমার মনে হয় এর থেকে মিথ্যা আর হতেই পারে না। কারণ মানুষ 2-1 জন যদি আপনার হার্ড উইক থাকে, আপনি কোনো টেনশনে পড়েন, ফ্যামিলির কোনো সমস্যায় পড়েন, তার স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়। আবার কেউ কেউ জর্জরিত ঋণে, না হলে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা, এই সুসাইডটা, এটা কি আজ নতুন হচ্ছে? নতুন হচ্ছে সুসাইড? আপনি খোঁজ নেন মার্কেটে, কত লোক অ্যাক্সিডেন্টে কত লোক মারা যায়, সুসাইডে কত লোক মারা যায়। তো সুসাইড করলেই বলছে এই কটা লোক চিঠি লিখে দিয়ে গেছে, একজনের চিঠি লিখার খবর শুনলাম ব্যারাকপুরের ওখানে কোথাকার, তো সে বলে আবার 4টে আঙুল ছিল না, সে চিঠি লিখতেই জানে না, তার হয়ে আবার কে চিঠি লিখে দিল যে আমি মারা গেলাম এসআইয়ের জন্য। তাহলে এসবের প্রশ্নের তো জবাব আমার কাছে নেই। আমার মনে হয় উনি জাস্টিস মানুষ, উনি যে কোনো কারণে হোক পলিটিক্সে চলে এসেছেন এবং তিনি সাংসদও হচ্ছেন। মধ্যে উনি মারাত্মকভাবে অসুস্থ ছিলেন, দিল্লির এইমসে গিয়ে এখন সুস্থ আছেন। উনি যে কথাটা বলেছেন সেই কথা ফেলে দেওয়ার না, এই কথার মধ্যে অনেক কিছু রহস্য আছে, সেটা
উনি অত অবুঝ লোক না, অনেক শিক্ষিত লোক এবং জাস্টিস ছিলেন হাইকোর্টে। তিনার অনেক রায় এখনো চলছে, গোটা কলকাতার হাইকোর্টে মামলা চালু আছে। তো সেই ব্যক্তি যখন এই ধরনের কথা বলছে, আমি এইটাকে কি করে অস্বীকার করি? নিশ্চয়ই ওনার কিছু বুঝেছেন, তাই উনি বলেছেন। আমার এটা বিক্ষিপ্ত ভাবে ওনার মনে হচ্ছে তাই বলেছে। বিজেপি সাংসদ থেকে এটা বলা যায় না, এরকম কোথাও বলা আছে যে অধীর বাবু কংগ্রেসের জেলা সভাপতি, কংগ্রেসের নির্বাচিত এমপি, সেই অধীর বাবু কি করে অতীশ চন্দ্র সিনহা কাদির এমএলএ, মায়ারানী পাল বহরমপুরের এমএলএ, যিনি হাত প্রতীকে জিতে এমপি, হাতের দলের নেতা, সে কি করে হাতের বিরুদ্ধে কুড়াল চিহ্ন দিয়ে মনোজকে আর অপূর্বকে বিধানসভায় পাঠায়? এটা কোন নীতিতে পাঠায়? তাহলে এগুলো যদি করা যায় ওটাও করা যায়। যেদিন প্রার্থী ডিক্লেয়ার হলো, সিদ্দিকা বেগম এক সভাধিপতি মুসলিম পরিবারের একটা মহিলা, তাকে নিজে দাঁড় করালো। তার কি অবস্থা করেছিলাম আমি? 14,631। আর মোদিজি 14তে ক্ষমতায় এসছে, 16তে বিধানসভা ভোটে তার প্রার্থী বঙ্কিম কর্মকার, মাস্টারমশাই মানুষ, সোমপাড়া বাড়ি, আমার মানিকপুর মোড়ের বাড়ি, উনি পদ্ম ফুলের প্রার্থী। রবিউল আলম চৌধুরী কংগ্রেসের তখন 14 বিধায়ক, 16তে রবিউল আমাকে বাই ইলেকশনে হারিয়ে বিধায়ক। ও আর সিপিএম জোটের প্রার্থীও। আমি এবার যেদিন ডিক্লেয়ার হয়ে গেল তার 3 দিন পরে আমার দল নাই, কিছু নাই, আমি নিজ দলের নিজেই নিজে প্রার্থী ঘোষণা করে দিলাম যে আমি ভোটে লড়ছি। সেই ভোটের রেজাল্টটা নেট খুলে দেখে নেবেন যে আমি পেয়েছি 74,210। রবিউল আলম জোটের প্রার্থী পেয়েছে 79,770। সিদ্দিকা বেগম এই মমতা ব্যানার্জির প্রতীকে 14,631। বঙ্কিম কর্মকার পদ্ম ফুলের প্রার্থী 10,335। রেজাল্টটা মিলিয়ে দেবেন। একটা নম্বর যদি এদার ওদার হয়, তখন আপনারা বলবেন যে হুমায়ুন কবির বাজে কথা বলে, গেঁজা খেয়ে কথা বলে, বা অন্য কিছু বলে, বলবেন, কোনো অসুবিধা নেই। তো সেই রকম একজন ব্যক্তির সঙ্গে এতদিন যা সহ্য করেছি, এই আমি এর আগে একটা আলটিমেট দিয়েছিলাম দলকে, যে 15ই আগস্টের মধ্যে আমার সঙ্গে যদি দল সম্মানজনক জায়গায় আমাকে না সম্মান দেয় মুর্শিদাবাদের রাজনীতিতে, তাহলে আমি যা করার 15ই আগস্টের পরে করব। এত ইমার্জেন্সি, ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের বিরুদ্ধে ওয়াকফ নিয়ে বিরোধী দল রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেজরিওয়াল, যত দল আছে বিরোধী ইন্ডিয়া জোটে, সবারই মিটিং 11ই আগস্ট। দিদি কিন্তু ওকে বলে দিল যে ওটা পরে হবে, 15ই আগস্ট পর্যন্ত আলটিমেট দিচ্ছে সময়, ওকে যদি এর মধ্যে না ডাকিস ও তারপরে কিন্তু উল্টো পাল্টা করবে। তো 11ই আগস্ট দেখে দিল। রাহুল গান্ধীর নেতৃত্ব ওখানে বিরোধিতা হলো, অভিষেক আর বক্তৃতা এখানে মিটিং করলো। এত বড় স্পর্ধা, শেখর সার যে জল বোয়াতো, এই নীলিমেশ বিশ্বাস, ওই দমকলের গড়াই মাটিতে বাড়ি, একটা মুসলিম মেয়েকে বিয়ে করেছে। সে 11 তারিখে ওই সুবোধ দাসকে সরিয়ে টাকা দিয়ে আইনটিটিউসির জেলা সভাপতি হয়ে বাস স্ট্যান্ডে প্রতিদিন তোলাবাজি করছে। রাজলক্ষ্মী হোটেলের মালিককে জিজ্ঞেস করেন, সেখানে একটা মহিলা ঢুকিয়ে দিয়ে তার সাথে 11 লাখ টাকা আদায় করেছে। প্রতিদিন বাস সিন্ডিকেটে টাকা তুলছে, প্রতিদিন ছোট গাড়ি থেকে টাকা তুলছে, প্রতিদিন লেবারদের, যে কাশিম বাজারে লেবারদের ইউনিয়ন থেকে ও টাকা তুলে। সে বলছে, আমাকে জাত তুলে গাল দিচ্ছে আর বলছে 11 তারিখে হুমায়ুন কবির নাকি অভিষেকের কাছে ক্ষমা চেয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে এসছে, হুমায়ুন কবিরকে কোনো মতেই কোনো পোস্ট দেবে না, আগামী দিনে টিকিটও দেবে না। সেটা নর্মাল অবস্থায় বলছেন, মদ ফদ খেয়ে বাস স্ট্যান্ডে গল্প করছে চায়ের দোকানে। হুমায়ুন কবিরের এতটাই দুর্ভাগ্য হয়ে গেছে যে এদের হাতে পায়ে ধরে আমাকে এদের দল করতে হবে।
যে হুমায়ুন কবির, অধীর চৌধুরী 5বারের এমপি, ডবল হ্যাট্রিক হয়ে যেত। আমি অভাগা, আমি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখতে গিয়ে যখন 30শে এপ্রিল 2024 বেলা 2টোর সময় শক্তিপুর প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠে যোগী আদিত্যনাথজি যখন বলল যে এখানে 17 এপ্রিল রামনবমীর দিনে শক্তিপুরে একটা ছোটখাটো দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার জন্য বহরমপুর থানা, বেলডাঙ্গা থানা, রেজিনগর থানা, শক্তিপুর থানা, 4টে থানা 7 দিন নেট বন্ধ ছিল। 17 এপ্রিল থেকে 24এপ্রিল পর্যন্ত নেট বন্ধ, স্বাভাবিক কাজকর্ম বন্ধ। আমি রাজ্য পুলিশের মাথায় ফোন করে হুমকি দিয়ে বললাম, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, এখানে নেট খুলতে হবে, তা নাহলে কিন্তু ওই গন্ডগোল থামানো বাদ দিয়ে আমি আরো গন্ডগোল